চালাতে চাই সেখানে দেখা যায় যে সকল মানুষ একরকম হয় না। হ্যাঁ, কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে। হ্যাঁ, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমাদের একটা ধারণা থাকা দরকার, যাতে করে তাদেরকে আমরা তাদের প্রয়োজনীয় এক্সট্রা সাপোর্ট দেওয়ার মাধ্যমে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও আমাদের মূল কর্মক্ষম জনগোষ্ঠীর সাথে কাজে লাগাতে পারি। এই উদ্দেশ্যে এই একটা গ্রুপকেই টার্গেট করা হয়েছে, যে গ্রুপগুলোর ভিতরে ওই টাইপের মানুষগুলো আছে, তাদেরকে আমরা এক কথায় বলি আন্ডার প্রিভিলেজ গ্রুপ। হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে যে হু আর দ্য আন্ডার প্রিভিলেজ গ্রুপ, অথবা আন্ডার প্রিভিলেজ গ্রুপ মে ইনক্লুড, এই টাইপের কথা বলে, অর্থাৎ আন্ডার প্রিভিলেজ গ্রুপ এই কথাটা কি ওয়ার্ডটা মাথায় থাকলে এটার উত্তর এটা হবে আর কি। তো সেখানে কোন কোন টাইপের মানুষ আছে দেখেন। একটা আছে হচ্ছে পিপুল উইথ লো লেভেল অফ এডুকেশন, কম শিক্ষিত মানুষ। এরপরে ওম্যান হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, যেখানে মহিলারা যেখানে অবহেলিত। হ্যাঁ, অবহেলিত মহিলা। পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যান্ড স্পেশাল নিড, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। এরপরে পিপল অফ লেস ডেভেলপড এরিয়াস, অর্থাৎ অনুন্নত এরিয়া, বেশ অনেক গ্রামের দূরবর্তী। হ্যাঁ, এই টাইপের। এবং পিপল অফ রুরাল কমিউনিটিস, এই টাইপের মানুষগুলোকে সাধারণত এই আন্ডার প্রিভিলেজ গ্রুপ হিসেবে ধরা হয়। আরেকটা হয়, সেটা হচ্ছে এই ইউথ অ্যাট রিস্ক। ঠিক আছে, এর অর্থাৎ বিপদগামী যুব সমাজ যেটা, সেটাও এই আন্ডার প্রিভিলেজ গ্রুপের ভিতরে ধরা হয়। ওনাদেরকে স্পেশালভাবে মূল্যায়ন করতে হয়, স্পেশালভাবে তাদের জন্য ব্যবস্থা নিতে হয়, যাতে করে তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে আমাদের মতোই কাজ করতে পারে। তাহলে এটা এইভাবে করে এটা মাথায় রাখবেন। এর মধ্যে কারা কারা আছে, এটা যদি এমসিকিউ হতে পারে অথবা শর্ট কোশ্চিনও হতে পারে। আচ্ছা, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। এরপরে আসেন আমরা এবার মূল কাজে চলে যাই। মূল কাজ হচ্ছে আমাদের কম্পিটেন্সিটা বোঝা। হ্যাঁ, কম্পিটেন্সি নিয়েই কথা হচ্ছে বারবার। আপনারা কম্পিটেন্ট হয়েছেন, অনেকে নট ইয়েট কম্পিটেন্ট হয়। হ্যাঁ, তো কম্পিটেন্সিটা কি সেটা একটু আমরা জানি। দেখেন, কম্পিটেন্সি মানে হচ্ছে ক্যাপাবিলিটি। হ্যাঁ, capability to apply or using knowledge, skill and abilities required to successfully perform critical work functions or task in a defined work setting। এই অনেক জটিল একটা ভাষা। এই একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে সিবিটিএ পড়ি, এই সিবিটিএটা আমরা বিদেশ থেকে ধার করে এনেছি, বুঝছেন। যে কারণে এই ল্যাঙ্গুয়েজটা আমেরিকানও নয়, ব্রিটিশও নয়। আমেরিকান আর ব্রিটিশ ইংলিশের সাথে আমরা মোটামুটি পরিচিত, কিন্তু এখানে যে ধরনের ইংলিশের ওয়ার্ড ব্যবহার করা হয়, এগুলো হয় অস্ট্রেলিয়া থেকে আসছে, না হলে ফিলিপিন্স থেকে আসছে, যেটা আমাদের পরিচিত ইংলিশের সাথে পুরোপুরি একরকম না। যে কারণে আমাদের শব্দগুলো একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ, তো এই জন্য একটু সিবিএলএম এইভাবে লেখা আছে এরকম। তো এটা নিতে পারি আমরা। আরেকটা হচ্ছে নিচের সংজ্ঞাটা একটু সহজ আছে। কম্পিটেন্সি ইজ এ কম্বিনেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এইটুক বললেই কিন্তু সংজ্ঞাটা হয়ে যায়। অর্থাৎ কম্পিটেন্সি হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়, এই দুইটা সমন্বয়। এবং এই সমন্বয়টা কেন লাগে? এটা হচ্ছে কোনো একটা জব করার জন্য, কোনো কাজ করার জন্য এই তিনটার সমন্বয়ে যদি কেউ কিছু করতে পারে, সেই সক্ষমতাই মূলত কম্পিটেন্সি হয়। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে যখনই যখনই কোনো একটা প্রশ্নের ভিতরে আমরা নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড অথবা নলেজ এবং স্কিলস উভয়টাই পাবো, তখন সেটার অপশান হিসেবে আমরা চিন্তা করব এটার উত্তরটা কম্পিটেন্সি হবে। হ্যাঁ, তো এটা তাহলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। এই তিনটা কথা দিয়ে সাধারণত কম্পিটেন্সিকে সংজ্ঞায়িত করা হয়। কম্পিটেন্সির ভিতরে তিনটা কাজই থাকে। এই জন্য সংজ্ঞাটা এভাবে মুখস্থ করতে পারেন, অনলাইন থেকে আরও সংজ্ঞা নিতে পারেন। যদি কখনো সংজ্ঞা লিখতে বলে যে ডিফাইন কম্পিটেন্সি, তখন সংজ্ঞাগুলো লেখা যায়, এটা আরও শর্টকাট করা যায় এখান থেকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা যে ইউনিট অফ কম্পিটেন্সিগুলো স্টাডি করেছি, আপনি যেটা ডাউনলোড করেছেন, সেটার ভিতরে দেখবেন 3 ধরনের ইউনিট অফ কম্পিটেন্সি আছে। হ্যাঁ, কোনো কম্পিটেন্সির কোডের ক্ষেত্রে শুরু হয়েছে জিইউ দিয়ে। জিইউ মানে এখান থেকে হচ্ছে
এই জি, আর এখান থেকে ইউ, অর্থাৎ জেনেরিক ইউনিট। আর কিছু আছে এস ইউ, হ্যাঁ, কিছু আছে এস ইউ মানে হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট। এই যে এখান থেকে এস ইউ লেখা, তাহলে এস দিয়ে শুরু হলেই সেটা সেক্টরের, জি দিয়ে শুরু হলে সেটা জেনেরিকের, আর ও দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক। তাহলে এটা কেন হয়? এটা হয় হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলো সকল সকল কর্মীদের, সকল মানুষের জানতে হয় কোনো একটা কাজ করার জন্য, সকল, এবং সেটা সকল সেক্টরের জন্য এটা কমন জব। এই সকল সেক্টরের জন্য যে সকল কমন জব থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জেনেরিক। যেমন আমরা যেগুলো প্র্যাকটিস করি, অস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, সেটা সকল অকুপেশনে থাকে, সকল সেক্টরে থাকে। আবার আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নামে একটা ইউনিট পড়ি, এরপরে টিম ওয়ার্ক পড়ি, এগুলো সবগুলোই জেনেরিকের ইউনিট এবং এটা সকল কম্পিটেন্সিতে কাজে লাগে। এজন্য এটা সবার ক্ষেত্রেই থাকে। দেখবেন প্রত্যেকটা, আপনি যে সিএসসি ডাউনলোড করেন দেখবেন শুরুই হয়েছে হয়তো অস দিয়ে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ দিয়ে, অথবা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে, এই টাইপের। তাহলে যেগুলো সকল সেক্টরে দরকার সেটা হচ্ছে জেনারিক ইউনিট। আর যেটা স্পেসিফিক সেক্টরে দরকার বা পার্টিকুলার সেক্টরে দরকার, যেমন কিছু কিছু ইউনিট আছে শুধুমাত্র আইটিতে লাগে, আবার কিছু কিছু আছে শুধুমাত্র লাইট ইঞ্জিনিয়ারিং লাগে, কিছু কিছু আছে শুধুমাত্র কনস্ট্রাকশনে লাগে। যেটাতে একটা নির্দিষ্ট সেক্টরের জন্য যে সকল ইউনিট আমাদের দরকার হয় সেগুলোকে আমরা বলতেছি সেক্টর স্পেসিফিক ইউনিট। আবার কিছু আছে হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট, এটা হচ্ছে একদম নির্দিষ্ট অকুপেশনের জন্য নির্দিষ্ট, যেটা আর কোথাও ব্যবহার হয় না। যেমন যারা কম্পিউটারের কাজ করেন, কম্পিউটার অপারেশনে, সেখানে একটা ইউনিট আছে হচ্ছে পারফর্ম ওয়ার্ড প্রসেসিং বা এই টাইপের ওয়ার্ড প্রসেসিং নিয়ে একটা কথা থাকে, অথবা এই ওয়ার্ডের কাজ থাকে, আরেকটাতে এক্সেলের কাজ থাকে, আরেকটাতে এই পাওয়ার পয়েন্টের কাজ থাকে, এরকম থাকে। কিন্তু এইটা কিন্তু আপনি আবার যা গ্রাফিক্সে পাবেন না, গ্রাফিক্সে আবার এইটা নেই, গ্রাফিক্সে অন্য একটা ইউনিট আছে, সেখানে ইলিস্ট্রেটর আছে, ফটোশপ আছে। আবার এই দুইটাতে যা আছে এটা আবার আপনি ওয়েল্ডিং এ গেলে পাবেন না। এই তিনটা মিলে যা আছে সেটা আবার রেফ্রিজারেশনে পাবেন না, এগুলো আবার ইলেকট্রিক্যালে পাবেন। অর্থাৎ প্রত্যেকটা অকুপেশনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু ইউনিট আছে যেটা শুধুমাত্র ওই অকুপেশনেই লাগে, অন্য অকুপেশনের দরকার হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট স্পেসিফিক অকুপেশনের জন্য যেটা প্রয়োজন সেই টাইপের ইউনিটগুলোকে আমরা বলছি অকুপেশন স্পেসিফিক ইউনিট। সেই হিসেবে আমরা ইউনিটগুলোকে তিন ভাগে ভাগ করেছি: জেনেরিক ইউনিট, সেক্টর স্পেসিফিক ইউনিট, আর হচ্ছে অকুপেশন স্পেসিফিক ইউনিট। এটা আপনারা কোড দেখলে বুঝবেন। এবং আমরা মূলত যেগুলো সরাসরি প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করে কম্পিটেন্ট হয়েছি সবগুলো হচ্ছে জেনেরিক ইউনিট থেকে প্র্যাকটিক্যালগুলো ডিজাইন হয়। কখনো আমরা সেক্টর স্পেসিফিক বা জেনেরিক থেকে কখনো এই প্র্যাকটিক্যাল অংশে ডেমনস্ট্রেশনে কিন্তু সাধারণত প্রশ্ন আসে না, সব অকুপেশন থেকেই আসে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এরপরে আমাদের সামনে আছে হচ্ছে কম্পিটেন্সি টাইপ। কম্পিটেন্সি সক্ষমতা তিন ধরনের হয়, এটাকে আবার অন্য ভাষায় প্যারামিটারও বলে। হ্যাঁ, তাহলে দুইভাবে মাথায় রাখবেন। কম্পিটেন্সি টাইপ বললেও এই নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি আর অ্যাটিটিউড কম্পিটেন্সি, এই তিনটা বলবো আমরা। আবার যদি বলে কম্পিটেন্সি প্যারামিটার, প্যারামিটার বললেও আমরা এই তিনটা কথাই বলবো: নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই তিনটাই হচ্ছে কম্পিটেন্সির প্যারামিটার। এরপরে আছে হচ্ছে এই ডাইমেনশন, এটা খুব ইম্পর্টেন্ট। ডাইমেনশন, কম্পিটেন্সির ডাইমেনশন। কার জন্য মাইক থেকে শব্দ আসছে, একটু বন্ধ করে দেন। কম্পিটেন্সির ডাইমেনশন চারটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টাস্ক স্কিল, একটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর সর্বশেষ হচ্ছে জব অথবা রোল এনভায়রনমেন্ট স্কিল। এই চারটা আপনাকে বুঝতে হবে। আমরা কোত্থেকে ডিস্টার্ব ফিল করছি?
কার মাইক থেকে শব্দ? তিনি কি আছেন? হ্যাঁ, সুজন রহমান অফ হয়েছেন। আচ্ছা, তাহলে ডাইমেনশন 4টা ডাইমেনশন হয়। হ্যাঁ, এই 4টা ডাইমেনশন আমাদেরকে বুঝতে হবে। হুম, টাস্ক স্কিল যখন আমরা বলি, তার মানে মনে করতে হবে যে একটা সিঙ্গেল ওয়ার্ক, একটা একক কাজ যিনি করতে পারেন, কোনো একটা কিছু করতে পারেন, কোনো একটু কিছু করা, অর্থাৎ এই একটু নিচে এটার আবার ইয়া আছে, যেমন বিইং এবল টু ডু দি জব, কোনো একটা কাজ করতে পারা, এই ধরনের যোগ্যতা যাদের আছে, স্কিল যাদের আছে, সক্ষমতা যাদের আছে, তাদেরকে ওই যোগ্যতাকে আমরা বলছি টাস্ক স্কিল। কিন্তু যদি এরকম হয় যে একই সাথে একের বেশি কাজও করতে পারে কেউ, হ্যাঁ, যেমন অনেকে গান শুনতে শুনতে অঙ্ক করতে পারে, আবার অনেকেই লিখতে 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 আবার আরেকজনের সাথে কথা বলতে পারে। এরকম মাল্টিপল টাস্ক যদি অ্যাট এ টাইমে কেউ সমাধান করতে পারে, তাহলে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, আপনারা এটার উদাহরণস্বরূপ সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে একটা চায়ের দোকানি। দেখবেন চায়ের দোকানদার যিনি, তিনি দোকান একাই চালান। সে দোকানে কেউ এসে চা চায়, কেউ আবার বলে একটু পানি দেন, আরেকজন বিস্কুট দিতে বলে। হুম, ঠিক আছে, তাহলে এভাবে করে বিভিন্ন জন বিভিন্ন কাজের কথা বলছে। উনি একের পর এক সব সার্ভিস দিয়ে যাচ্ছেন, এই চা বানাতে বানাতে পানি দিচ্ছেন, আবার এর মধ্যে কেউ চা খাওয়া শেষ করে বলছে টাকা নেন, টাকা নিয়ে খুচরা টাকা ফেরত দিচ্ছেন। এইভাবে করে এই যে অনেকগুলো কাজ তিনি একসাথে করছেন, তো এই টাইপের যে স্কিলটা, সেটাকে আমরা বলতেছি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, অর্থাৎ একের বেশি কাজ একসাথে চলমান আছে, উনি ওটা সব একসাথে পারফর্ম করতে পারতেছেন, এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল কোনটা? যদি কোনো কাজ করার ক্ষেত্রে হঠাৎ করে কোনো ইরেগুলারিটি হয়ে গেল, সমস্যা তৈরি হয়ে গেল, যন্ত্রপাতি ভেঙে গেল, তখনও তো আপনাকে কাজটা যদি করে ফেলতে পারেন বিকল্প কোনো ব্যবস্থা দিয়ে, বিকল্প চিন্তা করে, তাহলে এই ধরনের কাজকে আমরা বলবো হচ্ছে টাস্ক কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর বাকি থাকলো হচ্ছে জব অথবা রোল এনভায়রনমেন্ট স্কিল। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, মূলত এক ধরনের, যার মাধ্যমে একজন মানুষ একটা নির্দিষ্ট কাজে রিলেটেড মানুষদেরকে চিনতে পারে, সেই মানুষদের সাথে যোগাযোগ করতে পারে, তাদেরকে একত্রিত করতে পারে, তাদের সাথে মিলিয়ে অথবা তাদের দ্বারা কাজ উদ্ধার করতে পারে। বিশেষ করে সাপোজ ধরেন আপনার আপনার এলাকায় হঠাৎ করে আজকে বিদ্যুৎ নাই, খোঁজখবর নিয়ে জানা গেল যে আপনার এলাকার ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে। তখন আপনি পল্লী বিদ্যুতে যোগাযোগ করলেন, পল্লী বিদ্যুৎ থেকে লোক আসলো, এবার বললো ট্রান্সফরমার উপরে উঠাতে হবে, এটার জন্য কিছু জনবল লাগবে। আপনি পাড়া থেকে কিছু মানুষ ডাক দিলেন, তারা আসলো, এরপরে এটা ঠিকঠাক হলো এবং কাজটা সমাধান হয়ে গেল। আপনি কিন্তু কাজ করেননি, আপনি সব কি করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন। তাহলে এই যে মানুষদেরকে জড়ো করতে পারলেন, সঠিক মানুষকে চিনতে পারলেন, হ্যাঁ, মানুষদেরকে এনে তাদেরকে উদ্বুদ্ধ করে কাজ করাতে পারলেন, এই যে যোগ্যতা, এই যোগ্যতাটাকে আমরা সাধারণত বলি হচ্ছে জব অথবা রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে, তাহলে এইভাবে করে 4 ধরনের ডাইমেনশন আমাদের কম্পিটেন্সিতে আছে। এই 4টা ডাইমেনশন মুখস্থ করবেন, সেই সাথে 4টা ডাইমেনশনের অর্থ বুঝতে হবে। এই 4টা ডাইমেনশনকে যখন আবার আমরা এই ভাষায় লিখি, তখন এই ডাইমেনশনের নাম হয়ে যায় ফিচার। হ্যাঁ, কম্পিটেন্সির এই যে ফিচারগুলোকে আবার ওই ডাইমেনশনকে এই সংজ্ঞা সহ দিয়ে দিলে সেটাকে আমরা আবার বলি কি ফিচার অফ কম্পিটেন্সি। তাহলে একটা হচ্ছে আচ্ছা, তাহলে কি ফিচার মানে হচ্ছে বিইং এবল টু ডু দি জব, যেটা টাস্ক স্কিল ছিল সেটাকে আমরা বলবো বিইং এবল টু ডু দি জব। এরপরে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, এই কিওয়ার্ড পেলে আমরা বলবো এটা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর সর্বশেষ হচ্ছে হ্যাভিং দি রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি,
এটা যদি আমরা পাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জব অথবা রোল, এনভায়রনমেন্ট, স্কিল। এই চারটা ডাইমেনশনের চারটা সংজ্ঞা। ডাইমেনশন সোজাসুজি লিখে দিলে ডাইমেনশন, আর ডাইমেনশনকে সংজ্ঞা দিয়ে লিখে দিলে হবে ফিচার। এভাবে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি ফিচার হচ্ছে বিং এবল টু ডু দি জব, মানে হচ্ছে কোন একটা কাজ করতে পারা। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, অর্থাৎ একটা কাজের ব্যাখ্যা সহ জানা, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড জানা। আর নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং মানে কি, ভুলভাল হয়েছে, উল্টাপাল্টা হয়েছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তারপরও এটা এটা করতে পারা। আর হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, অর্থাৎ ভালোভাবে কাজ করার জন্য সঠিক পদ্ধতি কি হবে, কিভাবে কাজ করতে হবে, এটার পদ্ধতি জানাটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিলের ফিচার। ঠিক আছে, এরপরে হচ্ছে স্কিল। স্কিল মানে হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি উইদিন এ স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়ে কোনো কিছু করার, একটা কাজ করার বা একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করার যে সক্ষমতা, সামর্থ্য, সেটাই হচ্ছে স্কিল। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে নলেজ। নলেজ ইজ ওয়ান অফ দি থ্রি প্যারামিটারস অফ কম্পিটেন্স, অর্থাৎ প্যারামিটার যে তিনটা, কম্পিটেন্সি যে তিনটা প্যারামিটার আছে তার একটা হচ্ছে নলেজ, একটা কথা। একটা হচ্ছে নলেজ ইজ এ ফ্যামিলিয়ারিটি অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামওয়ান অর সামথিং, অর্থাৎ ফ্যামিলিয়ারিটি মানে কি, পরিচিতি। আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা, অর্থাৎ কোনো কিছুর সাথে পরিচয় হওয়া, কোনো কিছুর বুঝতে পারাটাই হচ্ছে মূলত নলেজ। অর্থাৎ আমরা যেটা বুঝি, আমরা যেটা জানি। হ্যাঁ, কম্পিটেন্সি তিনটা অংশ: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। ঠিক আছে, স্কিলের মধ্যে, কম্পিটেন্সির মধ্যে তিনটা পাবো আমরা, তিনটা প্যারামিটার, নলেজ পাবো, স্কিল পাবো, অ্যাটিটিউড পাবো। ঠিক আছে, এই তিনটার আবার আলাদা আলাদা সংজ্ঞা আছে। যেমন স্কিল হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম সামথিং, আর নলেজ হচ্ছে এই ফ্যামিলিয়ারিটি অর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো কিছু যেটা আমরা দিয়ে জানা, বুঝতে পারি। হ্যাঁ, আপনি যে কোনো কিছু জানেন, এটা আমি বুঝবো কি করে, যেভাবে এটা বোঝা যাবে ওইটাই হচ্ছে নলেজ। আচ্ছা, এরপরে আসেন আরপিএল। এই কথাটা ওই যে উপরের দিকে আলোচনা ছিল। আরপিএলটা আসলে কি? আরপিএল মানে হচ্ছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং, অর্থাৎ পূর্ব পূর্ব লার্নিং বা শিক্ষণের মূল্যায়ন। হ্যাঁ, তাহলে আমরা আগে থেকে যে কোনো কিছু শিখে এসেছি সেটাকে মূল্যায়ন করার পদ্ধতি। সাধারণত বাংলাদেশের ট্রেনিং সিস্টেমে কখনো এই টাইপের ইয়া ছিল না আগে, যে আমি কাজ জানি আমাকে সার্টিফিকেট দেওয়া লাগবে, এই পদ্ধতি কিন্তু আগে ছিল না। এই আরপিএল পদ্ধতি আসার পর থেকে এটা বাস্তবায়ন হয়েছে, যে আমি কোনো কিছু এই পারি, তাহলে আমার একটা সার্টিফিকেট দিতে হবে। তখন একটা অ্যাসেসমেন্ট বা এক্সামের ব্যবস্থা হয়, এক্সামে যদি আসলেই পারা প্রমাণিত হয় তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। সেই কথাটা এখানে লেখা আছে যে রিকগনিশন অফ প্রায়র লার্নিং ইজ এ প্রসেস অফ অ্যাওয়ার্ডিং ক্রেডিটস ফর কম্পিটেন্সিস অ্যাচিভড আউটসাইড অফ ফর্মাল লার্নিং, অর্থাৎ ফর্মাল লার্নিং এর বাহির থেকে, কোনো স্কুলে না যেয়ে, কোনো ইনস্টিটিউটে না যেয়ে, ট্রেনিং সেন্টারে না যেয়ে কেউ কিছু একটা শিখেছে, সেই শিক্ষাটাকে যদি আমি ইয়া করতে পারি, তাকে ক্রেডিট দিতে পারি, তাকে সার্টিফিকেট দিতে পারি, সেই পদ্ধতির নাম হচ্ছে আরপিএল। মাথায় রাখতে হবে, যেখানে আরপিএল এর কথা আসবে ওর আশেপাশে আগে পরে কোথাও কোনো ট্রেনিং এর কথা থাকবে না। এমসিকিউতে যদি আরপিএল থাকে তাহলে মাথায় রাখবেন যে ওর ভিতরে যেখানে ট্রেনিং আছে সেটা কিন্তু কখনো আরপিএল হবে না। ট্রেনিং হচ্ছে, আরপিএল হচ্ছে ট্রেনিং ছাড়া, এর সাথে ট্রেনিং এর কোনো সম্পর্ক নাই। যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো তখন এটা ক্লিয়ার হবে আরো। আচ্ছা, এরপরে আসেন জব টাস্ক এলিমেন্ট। এটা হচ্ছে, আপনারা যেহেতু সিএসটাকে কপি করেছেন, আপনারা সিএস এর ভিতরে অবশ্যই ইউনিটের নাম পেয়েছেন। ইউনিটের যে নাম, পুরো ইউনিটটাকে আমরা একটা জব বলি, অর্থাৎ পুরো ইউনিটের মধ্যে যে কাজটা থাকে সেটা হচ্ছে একটা জব। আর ইউনিটের ভিতরে আবার বাম দিক দিয়ে 1 2 3 4 5 করে লেখা থাকে, সেগুলোর নাম হচ্ছে এলিমেন্ট। একটা জবকে ছোট ছোট কিছু অংশে ভাগ করলে, স্মলেস্ট ইউনিটে পরিণত করলে, তাহলে যে পার্টগুলো পাওয়া যায়,
যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি এলিমেন্ট। ওই এলিমেন্টের যে কাজটা পারফর্ম করতে হয় সেটাকে টাস্ক বলে। হ্যাঁ, আর যদি কোনো একটা টাস্ক আবার বড় হয়ে যায়, যেটাকে আবার ভেঙে টুকরো করতে হয়, কয়েকটা স্টেপে ভাগ করতে হয়, কয়েকটা পদক্ষেপ নিতে হয় টাস্ক কমপ্লিট করার জন্য, ওই স্টেপগুলোকে আমরা বলি হচ্ছে টাস্ক এলিমেন্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা যে ইউনিটটা যেটা আমরা পেয়েছি সিএস থেকে, ইউনিটের পুরোটার নাম হচ্ছে জব, এলিমেন্টের নাম হচ্ছে টাস্ক, আর টাস্কের ভিতরে যদি আরো কোনো ক্ষুদ্র অংশ বের করতে হয়, বের করা যায়, ভাঙা হয়, তখন সেটাকে আমরা বলি টাস্ক এলিমেন্ট। হ্যাঁ, এভাবে করে এগুলোকে ছোট ছোট কাজে পরিণত করতে হয়, কারণ দেখা যায় যে আমরা একটা ইউনিটকে 15 দিন, 20 দিন, 30 দিন ধরে আমাদের শেখাতে হয়। তো সেই ক্ষেত্রে একদিনে তো আর শেখানো সম্ভব না, পুরোটা শেখালে জব হয়ে যায়। তখন আমরা এটাকে ভেঙে টাস্কে পরিণত করি। আবার অনেক সময় দেখা যায় একটা টাস্কও অনেক বড়, সেই টাস্কে আবার আমরা টাস্কের একটা অংশ বানাই যে আজকে এইটুকু হবে, পরের দিন আবার তারপর থেকে হবে, তারপরের দিন তারপর থেকে হবে, এইভাবে করে একের পর এক চলতে থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পুরো কাজটাকে ভেঙে ছোট করার একটা করে এক একটা ইউনিট। হ্যাঁ, এরপরে আছে কি কম্পিটেন্সি বেস ট্রেনিং, এটা এটা তো সবারই ধারণা আছে। হ্যাঁ, এটা সিবিটি কম্পিটেন্সি বেস ট্রেনিং, আর সিবিএ হচ্ছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অ্যাসেসমেন্ট, এটার অ্যাসেসমেন্টের সংজ্ঞা আমরা পরবর্তীতে যখন অ্যাসেসমেন্টের সিবিএলএম পড়ব সেখান থেকে বিশদ অ্যাসেসমেন্ট নিয়ে পড়া আছে, সুতরাং এখানে সময় নষ্ট করার দরকার আছে বলে আমি মনে করছি না। আচ্ছা, এরপরে আছে সিএস, সিবিসি। এগুলো সিএস এর সংজ্ঞাটা এখান থেকে নিতে পারেন। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ দি ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ নলেজ স্কিল হুইচ আর এসেনশিয়াল টু পারফর্ম এ স্পেসিফিক ওয়ার্ক। অর্থাৎ নির্দিষ্ট কাজ করার জন্য যে সকল নলেজ স্কিল অ্যাটিটিউড বা এগুলো দরকার, প্রয়োজনীয়, সেটার যে ইন্ডাস্ট্রির ডিটারমিনেশন, যেটা ইন্ডাস্ট্রির যে নির্ধারিত যে মাত্রা, সেটাই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। অর্থাৎ সিএস এর ভিতরে যা আমরা দেখি সবগুলোই পুরোপুরি ইন্ডাস্ট্রি পার্সন যারা আছে তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, তাদের সিদ্ধান্ত। এখানে ইন্ডাস্ট্রির বাইরের কারো কোনো কিছু নাই। সিএসটা পুরোপুরি ইন্ডাস্ট্রি টার্ম। আর আছে হচ্ছে সিবিসি। সিবিসি হচ্ছে সিএস এর একটা ইমপ্লিমেন্টেশন গাইড। কারণ সিএস তো সরাসরি ছাত্রদেরকে পড়ানো যায় না, লার্নারদেরকে শেখানো যায় না। সেই ক্ষেত্রে সেটাকে একটু রদবদল করে এটা ইনস্টিটিউটগুলোতে পড়ানোর মতো করে একটা গাইড তৈরি করা হয়। ওর নাম হচ্ছে সিবিসি বা কম্পিটেন্সি বেস কারিকুলাম। হ্যাঁ, এটা যদিও এটা নিয়ে আমাদের দেশে খুব একটা স্টাডি হয় না, কারণ আমরা সরাসরি সিএস থেকেই কাজ করে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু মাঝখানে সিবিসি থাকলে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, আপনারা সিবিসি ডাউনলোড করে দেখে নিতে পারেন এনএসডি এর ওয়েবসাইট থেকে। হ্যাঁ, যে সেখানে সিবিসি নিয়ে কিভাবে কি ডিজাইন করা আছে, সিএস থেকে কিভাবে সিবিসি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি, জি বলেন। ওই আমরা ফেল মারি এজন্য ডাউনলোড করতে হয়। আমরা ট্রেনাররা অ্যাক্টিভ না, আমরা ফেল, এক কথায় সহজ। মানে আপনি যে সিএস এর যে আপনি ইউনিটটা সেদিন কনভার্ট করলেন, এখন এইটার কোন কোন অংশের জন্য কোন কোন বিষয়টা পড়ানো দরকার, কোন কোন প্র্যাকটিক্যালটা করানো দরকার, এটা তো আপনি সিদ্ধান্ত নিতে পারতেছি না, যে কারণে আমাকে আবার সিবিসির হেল্প নিতে হচ্ছে। কেউ একজন করে দিয়েছে, আপলোড করে দিয়েছে, আমরা ডাউনলোড করি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এটা এটা একটু ডাউনলোড করে দেখে নিতে পারেন, আর আপনি আপনার মতো করে নতুন করে ডিজাইন করে নিতে পারেন, কোনো বাধা নাই এতে। হ্যাঁ, এটা করতে বাধা নাই। আসসালাম। না 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 না, সিবিসি থেকে সিবিএলএম তৈরি হয়। সিবিসি হচ্ছে সিএস আর সিবিএলএম এর মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা এটা এখানে পড়ার অংশ না, কিন্তু এই বিষয়টা আমাদের
শেখা উচিত। হ্যাঁ, কগনিটিভ ডোমেন অফ নলেজ, আমাদের নলেজের যে এই ইয়া সীমাটা সীমাটা আমাদের বোঝা উচিত, তাহলে আমাদের সামনে এগোতে সুবিধা হবে, আমার লাইফের গোল সেট করতে সহজ হবে। হ্যাঁ, এই ডোমেনের সবচাইতে দুর্বল স্টেজ যেটা, সেটা হচ্ছে রিমেম্বারিং, মানে হচ্ছে মনে রাখা, মানে যেটা আমরা মুখস্থ করি। আমি একটা কিছু পড়া দিলাম, আপনি দেখে থেকে মুখস্থ করে ফেললেন, যখনই প্রশ্ন করা যাক আপনি বলে দিতে পারেন। এটা হচ্ছে সবচাইতে দুর্বল নলেজ। হ্যাঁ, তারপরে যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং, আপনি ওই একই জিনিসই উত্তর দিতে পারেন কিন্তু আপনার মুখস্থ করা লাগে না, আপনি বুঝে উত্তর দিতে পারেন। এর চাইতে রিমেম্বারিং এর চাইতে একটু ভালো। 3 নম্বরে আছে হচ্ছে অ্যাপ্লাইং, আপনি এই নলেজটাকে আবার অ্যাপ্লাই করতে পারেন, আপনি যা জানেন সেটা বাস্তবে কাজে লাগাতে পারেন। যদি উদাহরণস্বরূপ বলি, দেখেন আমরা যারা কমপক্ষে এসএসসি পাস করেছি, আমরা আমাদের গণিতের ভিতরে একটা চ্যাপ্টার ছিল পরিমিতি, যেখানে আমাদের এই বিভিন্ন ক্ষেত্রের এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন ইত্যাদি হিসাব করতে হতো, অঙ্ক করতে হতো। এখন যদি আপনাদেরকে বলি যে ঠিক আছে, আপনার বাড়ির যে ওই যে পানির যে ড্রামটা আপনি কিনেছেন, পানির যে ট্যাঙ্ক কিনেছেন, ওই ট্যাঙ্কির ভিতরে, এটা তো রাউন্ড হয়, এর ভিতরে আসলে কত লিটার পানি ধরবে আপনি ফিতা দিয়ে মেপে হিসাব করে দিতে পারবেন কিনা আয়তন বের করে, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এটা অ্যান্সার আসবে না, আসার পারবো না। তার মানে হচ্ছে আমরা কি, আমরা এটা মুখস্থ করেছি, কখনো কখনো আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে অঙ্কটা করতে পেরেছি, কিন্তু বাস্তবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা আর করিনি। হ্যাঁ, জ্যামিতি হিসাব করেছি, আমরা জ্যামিতির ক্ষেত্রফল হিসাব করেছি, বাট আমাকে জমি মাপতে দিলে আমি পারি না। অথচ জ্যামিতি মানেই তো ভূমির পরিমাপ, আমরা অ্যাপ্লাই করি না আর কি। তাহলে অ্যাপ্লাই করতে পারলে আপনি আরেকটু উচ্চ লেভেলের জ্ঞানী। এরপরে হচ্ছে অ্যানালাইজিং, অ্যাপ্লাই এর পরে হচ্ছে যেটা অ্যাপ্লাই করলেন এটা কেমন হলো, অথবা কেউ একজন অ্যাপ্লাই করছে সেটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেটা একটু এই অ্যানালাইজ করতে পারা, বিবেচনা করতে পারা, গবেষণা করতে পারা, এই টাইপের নলেজ যদি থাকে তাহলে আপনি আরো উপরের স্তরের জ্ঞানী মানুষ। এরপরে আছে হচ্ছে ইভ্যালুয়েটিং, মানে হচ্ছে আপনি যদি এই কোনো একজনের এই জ্ঞানের সীমাটাকে বা কোনো একটা কাজের মূল্যায়ন করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনি ইভ্যালুয়েটিং পঞ্চম লেভেলে উঠে যাবেন। আর সর্বশেষ হচ্ছে ক্রিয়েটিং, মানে নতুন তৈরি করা। তাহলে দেখেন এই যে যারা যারা শুধুমাত্র সিবিএলএম ডাউনলোড করে দেখে দেখে পড়াতে পারেন, সিবিএলএম এর বিষয়গুলো মুখস্থ করাতে পারেন, তারা রিমেম্বারিং এর লাইনের লোক। যারা এটা বুঝতে পারেন পড়ানোর পাশাপাশি, তারা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যারা এটাকে বাস্তবে ওখানে যে কাজগুলো আছে এগুলো কাজে পরিণত করতে পারেন, কাজগুলো শেখাতে পারেন, করতে পারেন অ্যাপ্লাইং এর। আর যদি আপনি সিবিএলএম তৈরি করতে পারেন তাহলে আপনি ক্রিয়েটিং এর, মানে সবচাইতে উপরের স্তরের নলেজ আপনার আছে। আবার যদি আপনি এই যে অ্যাসেসমেন্টের টুলসগুলো ডিজাইন করতে পারেন, পরীক্ষা নিতে পারেন, পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পারেন, তাহলে এই এই টাইপের যোগ্যতা যাদের আছে, হ্যাঁ, প্রশ্নপত্র তৈরি করতে পারেন, তাহলে আপনি ইভ্যালুয়েটিং এরকম এরকম নলেজের সীমার অধিকারী। তার মানে এগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখা যে আমি আসলে কোন জায়গায় পৌঁছাতে চাই, আমি তৈরি করব নাকি আমি শুধু আরেকজনের সাপ্লাই নিয়ে আমি মুখস্থ করব, কোনো কোনো জায়গায় বুঝতে পারবো, তাহলে তো আমি তো কম্পিটেন্ট হয়ে যাব। হ্যাঁ, এই যে এভিডেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু এরকম হবে। আমি যখন আপনাদেরকে বলবো একটা তৈরি করেন, আপনারা বলবেন স্যার একটা স্যাম্পল দেন, কপি পেস্ট করলে হয়ে যাবে কিনা, আরেকজনের একটা নাম পাল্টায় দিলে হবে কিনা, এরকম কিন্তু আমাদের মধ্যে একটা বদ অভ্যাস থাকে। তো আপনি যদি নিজে তৈরি করেন তাহলে আপনি ক্রিয়েটিং, অর্থাৎ সর্বোচ্চ লেভেলের আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এটা আমাদের একটু মাথায় নেওয়া উচিত। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি এই সিবিএলএম এর মৌলিক বিষয় নিয়ে আলোচনা ছিল। হ্যাঁ, যদি আপনাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, বলেন কারো কোনো বিষয়ে প্রশ্ন যদি থাকে, আমি এটা শেয়ার করে দিব আজকে। হ্যাঁ, আরেকজনের ল্যাপটপে করুন। হ্যাঁ,
এগুলো তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কাজ করতে